নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে একটি সহজ প্রশ্ন রাখছি যে আমাদের জীবনের মূল্য কী। জিজ্ঞেস করার পিছনে মূল কারণ হলো সম্প্রতি কিছু ঘটনা এই নৈতিক প্রশ্নকে সামনে নিয়ে আসছে, যেখানে সম্পূর্ণ আইন ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। কয়েকদিন আগে মুম্বাইয়ে হোর্ডিং ভেঙে 16 জন প্রাণ হারিয়েছেন, 70 জনেরও বেশি লোক হাসপাতালে ভর্তি হয়েছেন। হোর্ডিং সম্পূর্ণ বেআইনি ছিল, পারমিশনের চেয়ে 9 গুণ বড় ছিল। সরকার থেকে প্রশাসক এবং প্রশাসক থেকে সাধারণ মানুষ এটি জানা সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। মুম্বাইয়ের কর্পোরেশন বিএমসিও জানত, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেননি, যার ফলে ঝোড়ো হাওয়ায় হোর্ডিংয়ের পতন এবং অনুরূপভাবে মৃতদেহের স্তূপ। তারপর পরিণতি ও শাস্তি শূন্য। প্রত্যেক প্রাণীর জীবন কিন্তু মূল্যবান। বর্তমানে যদি কেউ কাউকে খুন করে আর যদি খুনির পকেটে টাকা থাকে, তাহলে তার সঙ্গে প্রশাসনিক সিস্টেম যদি তার বন্ধু হয়, তাহলে তার জীবনের মূল্য 300 শব্দের রচনা। অবাক লাগলেও এটা সত্যি ঘটনা। পুনের পোর্শে গাড়ির দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনা মামলায় 2 জন নিহত হওয়ার পরে 17 বছর বয়সী অভিযুক্ত 15 ঘন্টার মধ্যে জামিন পান এবং শাস্তির সময় একটি 300 শব্দের রচনা লিখতে চ্যালেঞ্জ দেওয়া হয়। এই আচরণে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। মানুষের ক্ষোভ দেখে পুনে পুলিশ জানিয়েছে যে তারা কাউকে ছাড় দেবেন না। মামলা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে খবর জানা গেছে। দেখা যাক কি হয়েছিল। বেদান্ত আগরওয়াল ব্রহ্মা রিয়েলটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির মালিক, পুনের নির্মাতা বিশাল আগরওয়ালের 17 বছর 8 মাসের ছেলে। 17 বছর 8 মাস বয়সী বেদান্ত আগরওয়াল সিবিএসসি রেজাল্ট সেলিব্রেশন করতে তার বন্ধুদের সাথে পুনের কল্যাণী এলাকায় একটি পাবে পার্টি করতে যান। পাবের সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে তিনি মদ পান করছেন। অ্যালকোহল পান করে মাতাল হয়ে ড্রাইভারকে সরিয়ে নিজেই নতুন পোর্শে গাড়িটি চালান। ঘন্টায় 200 কিলোমিটার বেগে গাড়িটি ছুটিয়ে এসে সোজা ধাক্কা মেরেছিল একটি মোটর বাইকে। সেই বাইকের 2 জন প্রায় 20 ফুট দূরে ছিটকে গিয়ে পড়েন, একজন রাস্তায়, অন্যজন পার্কিংয়ে থাকা গাড়ির উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় 24 বছরের অনিশ আওয়াদিয়া এবং অশ্বিনী কস্তারের। 2 জন ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঘটনার 15 মিনিট পরে অভিযুক্ত নাবালককে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু মাত্র 15 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে যান। জেনে অবাক হবেন জামিনের শর্ত কী ছিল। মূলত 7টি শর্তের নিরিখে নাবালককে জামিন দিয়েছিল জুভেনাইল জাস্টিস বোর্ড। দুর্ঘটনা নিয়ে অভিযুক্তকে একটি 300 শব্দের রচনা লিখতে হবে, আরটিওতে গিয়ে ট্রাফিকের নিয়ম নীতি শিখতে হবে, 15 দিন আরটিও আধিকারিকদের কাজে সাহায্য করতে হবে, মদের নেশামুক্তির জন্য কাউন্সেলিং করাতে হবে, মনোবিদের কাছে চিকিৎসা করাতে হবে এবং নির্দেশ পেলেই জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে নাবালককে হাজির করাবেন তার অভিভাবকরা। প্রশ্ন এখানেই, মাত্র 4 মাস পরেই যে অভিযুক্তের বয়স 18 বছর হবে, তাকে শুধু নাবালক বলে শাস্তি থেকে ছাড় দেওয়াটা কতটা সঙ্গত পুনের ঘটনায় তুলে দিয়েছে সেই প্রশ্ন। এসআই বিশ্বনাথ রোটকারি জানিয়েছেন, রেজিস্টার এফআইআর অনুযায়ী নাবালক স্বীকার করেছে ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও তার বাবা তাকে গাড়ির চাবি দিয়েছিলেন। এছাড়া বন্ধুদের সঙ্গে সে মদ খেয়েছে সেটাও জানতেন তার বাবা। পুলিশ কমিশনারের কথায় নাবালকের বিরুদ্ধে 304 ধারা অর্থাৎ অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর কেস রুজু করা হয়েছে। তার বাবা ও পানশালার মালিকদের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস অ্যাক্টের 75 এবং 77 নম্বর ধারায় মামলা করা হয়েছে। প্রথমটি জেনে শুনে সন্তানের ব্যাপারে গাফিলতি বা সন্তানকে শারীরিক মানসিক অসুস্থতার দিকে ঠেলে দেওয়া, যার সর্বোচ্চ সাজা 3 বছরের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দ্বিতীয় ধারাটি নাবালককে মাদক বা নেশাদ্রব্য দেওয়ার জন্য, যে সর্বোচ্চ সাজা 7 বছর পর্যন্ত জেল ও ভারতে 18 বছর না হলে ড্রাইভিং লাইসেন্স মেলে না। তার মদ খাওয়ার ক্ষেত্রে ন্যূনতম বয়স ছিল 25 বছর। কোনো নিয়ম মানেনি নাবালক। কেন নাবালক বলে শাস্তি থেকে ছাড় পাবে সে? এই খবরটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় কয়েক ঘন্টার মধ্যেই শোনা গিয়েছিল মামলাটি চাপা দেওয়ারও চেষ্টা শুরু হয়ে গিয়েছিল। শুধু নিয়ম ভেঙে মদ খাওয়া বা গাড়ি চালানো নয়, পুলিশি তদন্তে জানা গেছে ঘাতক গাড়িটি কয়েক মাস ধরে কোনো নম্বর প্লেট ছাড়াই পুনে রাস্তায় চালানো হচ্ছিল। মহারাষ্ট্রের ট্রান্সপোর্ট কমিশনার জানিয়েছেন, গত মার্চে বেঙ্গালুরুর এক ডিলার প্রায় 2.5 কোটি টাকাতে ইলেকট্রিক পোর্শে গাড়িটি আমদানি করেন। টেম্পোরারি রেজিস্ট্রেশনের পর সেটাকে মহারাষ্ট্রে পাঠানো হয়। ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে রোড ট্যাক্স ছাড় দেওয়া হয়। সেক্ষেত্রে রেজিস্ট্যান্স ফি হিসাবে 1758 টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু গাড়ির মালিক অর্থাৎ এই নাবালকের বাবা সেই টাকা না দেওয়ায় এই গাড়ির রেজিস্ট্রেশন কমপ্লিটই হয়নি। তারপর থেকে গাড়িটি রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে আনাই হয়নি, অর্থাৎ মার্চ মাস থেকে পুনের রাস্তায় নম্বর প্লেট ছাড়াই ঘুরছে গাড়িটি। রবিবার যার স্টিয়ারিং ছিল সেই নাবালকের হাতে। এখানে পুনে পুলিশের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে। প্রথম অভিযোগ,
বেদান্তকে নাকি থানায় পিৎজা খাওয়ানো হয়েছিল। দুজনকে মেরে ফেলার পর তাকে পিৎজা খাওয়ানোটা কোন ধরনের সিস্টেম তা বোঝা যাচ্ছে না। অর্থাৎ বেদান্তকে যে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল তা প্রমাণিত, কিন্তু পুলিশ আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে এরকম কিছুই হয়নি। দ্বিতীয় অভিযোগ, খাবার খাইয়ে অ্যালকোহলকে রক্তে দ্রবীভূত করার চেষ্টা করা হয়েছিল। আর খবর অনুযায়ী ইতিমধ্যেই বেদান্তের রক্তের রিপোর্ট ও নেগেটিভ এসছে। নিয়ম রয়েছে, যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট কেসে কাউকে অ্যারেস্ট করা হয় তাহলে যত শীঘ্রই তার রক্তের পরীক্ষা করার কথা, কিন্তু বেদান্ত আগরওয়ালের ক্ষেত্রে প্রায় 10 থেকে 11 ঘন্টা পর রক্তের রিপোর্ট নেওয়া হয়েছে। অর্থাৎ কেসটি যাতে দুর্বল করা হয় তার চেষ্টাও করা হয়েছে। তৃতীয় অভিযোগ, পুনের এনসিপি বিধায়ক সুনীল টিংরে নাকি বেদান্ত আগরওয়ালকে জামিন দেওয়ার জন্য পুলিশকে চাপ দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই খবরের প্রতিক্রিয়া দেখতে পাওয়া গেছে, কিন্তু তার মতে ভোর 3টেই তিনি ফোন পান তার নির্বাচনী এলাকায় দুর্ঘটনা ঘটেছে বলে। জনপ্রতিনিধি হিসাবে তিনি সকাল 6টায় থানায় পৌঁছান এবং পুলিশকে তদন্ত শুরু করতে বলেন। এখানে একটা প্রশ্ন মাননীয় বিধায়ককে, তিনি কি নিহতদের পরিবারের সঙ্গে একবার দেখা করেছেন? আর চতুর্থ অভিযোগ, পুলিশ জামিনের বিরোধিতাই করেননি। যে দুজন ইঞ্জিনিয়ার মারা গেছেন তাদের পরিবার বলছে এটি দুর্ঘটনা নয়, তাদের মতে এটি হত্যাকাণ্ড। শেষ পর্যন্ত অভিযুক্ত নাবালককে প্রথম সহজে কিছু শর্তে জামিন দিয়েছিল জুভেনাইল জাস্টিস বোর্ড, কিন্তু বিতর্কের মুখে তা খারিজ করে তাকে রিমান্ড হোমে পাঠানো হয়েছে। বেদান্তের বাবা বিশাল আগরওয়ালকে ঔরঙ্গাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। পিতার বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস অ্যাক্টের 75 এবং 77 নম্বর ধারার অধীনে অভিযোগ আনা হয়েছে, যা যথাক্রমে একজন নাবালককে নেশাজাতীয় দ্রব্য সরবরাহকারী সন্তানের ইচ্ছাকৃত অবহেলা। এখন মামলার গুরুত্ব বুঝে এই মামলাটি পরিচালনার জন্য পুনে পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতি গভীর রাতে হাই প্রোফাইল মাতাল গাড়ি চালানোর ক্ষেত্রে এই ধরনের গাড়ি পাবেই। এই ধরনের অ্যাক্সিডেন্ট অনবরত ঘটে চলেছে। উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, মধ্যরাত্রে মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে সাধারণ মানুষকে কিভাবে মেরে ফেলা হচ্ছে। যেমনটা কিছুদিন আগে মার্সিডিজ সঞ্জীব নন্দার হিট অ্যান্ড রান কেসে তিনি 6 জনের উপর তার BMW চালিয়ে দিয়েছিলেন। সিদ্ধার্থ শর্মাকে ক্লাস 12-এ এক স্টুডেন্ট গাড়ি চালিয়ে তাকে মেরে ফেলে। রিলায়েন্সের আইনজীবী জাহ্নবী গাদকার অডি গাড়ি ভুল পথে চালায় এবং একটি অটোতে ধাক্কা মারে, যেখানে দুজনকে মেরে ফেলেন। কলকাতার IAF কর্পোরাল অভিমন্যু গৌড় এক বিলাসবহুল গাড়ি দ্বারা পিষ্ট হয়েছিলেন। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার উল্টো দিকে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের জন্য একটি মহড়া চলছিল। এরকম অনেক ঘটনা আছে যা বলে শেষ করা যাবে না। আমরাও সাধারণ জনগণের মতো এমন বোবা হয়ে গেছি, রাজনীতিবিদ, যে কোনো নির্মাতা, ব্যবসায়ী, স্থানীয় কোনো নেতা যদি আইন ভাঙে তার উত্তর চাওয়ার ক্ষমতা আমাদের নেই। এই সেই দেশ যেখানে বড় বড় রাজনীতিবিদরা জনগণের ক্ষোভ এড়াতে কথা বলার আগে দুবার ভাবতেন, যেন আমাদের কণ্ঠস্বর কোথাও হারিয়ে গেছে অথবা আমরা আত্মসমর্পণ করছি। আমাদের দেশে কাউকে প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচনা করার জন্য 17 বছর 8 মাসই যথেষ্ট। একটি দৃষ্টান্তমূলক মামলায় একটি দৃষ্টান্ত স্থাপন করুন, যাতে একজন পিতা আত্মবিশ্বাসের সাথে তার ছেলেকে গাড়ি চাবি দেওয়ার আগে একবার নয় বারবার ভাবেন। কে জানে, হয়তো এই ঘটনা শেষের দিকে আমরা জানতে পারবো টাকার জোরে হয়তো ড্রাইভারকেই দোষী সাজাতে পারে। আমরা সাধারণ মানুষ চাপ দিলে আমাদের দেশের আইন ততটাই শক্তিশালী হতে পারে যেমনটা অন্যান্য দেশে রয়েছে, যেমনটা হয়েছিল ঠিক আমেরিকাতে ক্যামেরুন হেরিনের ক্ষেত্রে। তিনি ছিলেন 18 বছর বয়সী। আমেরিকাতে ফোর্ড গাড়িতে বন্ধুর সঙ্গে পাবলিক রাস্তায় রেস করছিল। 18 বছর বয়সে তিনি এক মা এবং তার মেয়েকে রাস্তায় পিষে ফেলেন। পুরো দেশ ক্ষুব্ধ হয়। শুনানি দীর্ঘদিন ধরে চলে। বিচারক বয়স দেখেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এটি একটি ভুল ছিল, কিন্তু তবুও বিচারক ছেলেটিকে 24 বছরের জন্য জেলে রেখেছে, কারণ সে একটি পরিবারকেই শেষ করে দিয়েছিল। এই ধরনের বিচার না হওয়া পর্যন্ত গাড়িগুলি মুম্বাই, দিল্লি, পুনে, কলকাতা সহ বিভিন্ন শহরে একরকম অ্যাক্সিডেন্ট দেখতে পাওয়া যাবে। আর আমরা বলতে থাকব আমরা কি করতে পারি। দেশের ন্যায় বিচার ও আইনি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সহজ প্রশ্ন হলো, বেদান্ত আগরওয়ালকে প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচনা করা উচিত কিনা? এই 17 বছর 8 মাসের পিছনে আটকানো সঠিক হবে কি? এবং এই বয়সের গেরোয় বেদান্ত যদি মুক্ত হয়, তাহলে পরের লোকটি মদ্যপান করে তার আমদানি করা বিলাসবহুল গাড়ি চালাতে কিন্তু প্রস্তুত। আর কে জানে, আগামী অনিশ আওয়াদিয়া এবং অশ্বিনী কস্তারের জায়গায় হয়তো আপনি বা আপনার পরিবারের কেউ হতে পারে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।